গর্বিত জাতি গড়তে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রয়াস, যা 15 বছরে করা সম্ভব হয়নি, দিনাজপুরে বললেন মির্জা ফখরুল। গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই অনিয়ম দুর্নীতি করেছে মন্তব্য জামায়াত আমিরের। বললেন, বৈষম্যহীন সমাজ গড়তে আন্দোলনে জীবন দিয়েছে মানুষ। ডাকসু নির্বাচন দিতে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন, জানালেন উপাচার্য। শিক্ষার্থীরা বললেন, লেজুর ভিত্তিক কোনো সংসদ চান না তারা। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। আমরা চাচ্ছি রোডম্যাপের ভিতরে সংস্কারের জন্য স্যার সময়সীমা বেঁধে দেবেন যে এই সময়ের মধ্যে সংস্কার হবে। রাজনৈতিক দলের সংস্কার, ডাকসুর সংস্কার, এটা করতে করতে আরো বহুদিন সময় লেগে যাবে, তাহলে এটা হচ্ছে ভিত্তিহীন। কনকনে ঠান্ডা, হিমেল হাওয়ায় কাবু জনজীবন। মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে শীতের দাপট, ফুটপাতে শীতবস্ত্র কেনার ধুম। এই সকালবেলা থেকেই মনে করো ঠ্যাম মারতে পারছি না শীতের জন্য। বাড়ি থেকে বাইরে হওয়া যায় না এমন পরিস্থিতি, আর কুয়াশায় কিছুই দেখা যায় না। এখানে মনে করেন বিকালবেলা হাঁটা যাইতো না, আগের থেকে অনেক কম। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। গর্বিত জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যা বিগত 15 বছরে সম্ভব হয়নি। দিনাজপুরে এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি বলেন, গত 15 বছরে জনগণের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধে বিএনপির অসংখ্য নেতাকর্মীও ক্ষমতাসীন দলের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এখন দেশকে আগামীর জন্য গড়ে তুলতে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। স্বাধীনতার পর দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দেশে অনিয়ম দুর্নীতি করেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী এক কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে বৈষম্যহীন সমাজ ও দেশের জন্য। জামায়াত ইসলামীও চায় বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে। সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব, কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেইটাও আমরা বরদাস্ত করব না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ তৈরি করা হবে, জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে কথা জানান তিনি। গতরাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালে, সেটাও দীর্ঘ 28 বছর পর। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও সবাইকে নিয়ে ডাকসু নির্বাচনের দাবি উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই চায় ছাত্র সংসদ নির্বাচন। এই দাবিতে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। তারা বলেন, ডাকসু নির্বাচন বানচালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান জানিয়েছেন, ডাকসু নির্বাচন দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক।
তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। এদিকে উপাচার্যের বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান কোনো দলীয় লেজুর ভিত্তিক নির্বাচন চান না তারা। বিগত 15 বছরে আমরা দেখেছি গেস্ট রুম, গণরুম যে কালচারগুলো ছিল, এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে সাধারণ শিক্ষার্থীরা একটা নতুন নেতৃত্ব চাই। ক্রিয়াশীল যেগুলো রাজনৈতিক সংগঠন আছে যারা এই ডাকসুতে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাদের সবাইকেই যেন সমানভাবে স্পেস দেওয়া হয়। আমরা সংস্কারের সাথেও একমত। আমরা চাচ্ছি রোডম্যাপের ভিতরে সংস্কারের জন্য স্যার সময়সীমা বেঁধে দেবেন যে এই সময়ের মধ্যে সংস্কার হবে, কিন্তু আমরা চাচ্ছি একটা সময়সীমা, যে সময়সীমায় ডাকসু হবে এরকম একটা কাজ যাতে আমরা দেখি। সংস্কারের পরেই হচ্ছে ডাকসু, এবং সেটা যদি আবার অনেকেই মনে করে যে সংস্কার মানে হচ্ছে যে এই রাজনৈতিক দলের সংস্কার, ডাকসুর সংস্কার, এটা করতে করতে আরও বহুদিন সময় লেগে যাবে, তাহলে এটা হচ্ছে ভিত্তিহীন। কারণ এই অলরেডি যেটা করা আছে সংবিধান, ডাকসুর সংবিধান যেটা করা আছে, এটা সংশোধন করতে আসলে আহামরি সময় দরকার নেই। ডাকসু নির্বাচন বানচালে কেউ ষড়যন্ত্র করলে সেটা রুখে দিতে প্রস্তুত বলেও জানান সাধারণ শিক্ষার্থীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কোটা নয়, মেধার ভিত্তিতে প্রশাসনের পদোন্নতি চান আমলারা। একই সাথে ক্যাডারদের বৈষম্য নিরসনের মাধ্যমে নিশ্চিত করা হোক সুযোগ সুবিধা। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় দাবিগুলো তুলে ধরেন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তারা জানান, দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবেন না আমলারা। জনপ্রশাসনের ক্যাডারগুলোর মধ্যকার বৈষম্যের অবসানের দাবি জানিয়েছেন আমলারা। রাজধানীতে জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এতে অংশ নেয় প্রশাসন ছাড়া বাকি 25টি ক্যাডারের কর্মকর্তারা। আলোচনায় বক্তারা প্রশাসনের ভেতরের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন। বলেন, সবার আগে দরকার প্রশাসনের সংস্কার। আমরা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদোন্নতিগুলো নিশ্চিত করতে চাই। যদি যার যার ক্যাডার নিয়ন্ত্রণ করা যায়, আর যদি শিক্ষার লোক যদি শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে, আর যদি স্বাস্থ্যের লোক যদি স্বাস্থ্য ক্যাডারকে নিয়ন্ত্রণ করে, তাহলে দেখবেন জনবান্ধব প্রশাসন এমনিই হবে। আমরা চাই সংস্কার, সেই সংস্কার আমার জন্য না, আমার রাষ্ট্রের জন্য। আপনাদের এই খতিয়ে দেখুন, যাচাই করুন, এর বন্ধ করতে হবে। কৃত্য পেশাজীবীদের হাতে, প্রত্যেক দক্ষদের হাতে মন্ত্রণালয় দিয়ে দিতে হবে। বিভিন্ন প্রকল্পের নামে বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সমালোচনা করেন ক্যাডাররা। দাবি জানান ব্যাচ ভিত্তিক পদোন্নতি ও সুযোগ সুবিধা নিশ্চিতের। আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের মধ্যেও তো যাতে কোনো বৈষম্য না থাকে সেটাও আমরা প্রত্যাশা করি, এবং এই প্রত্যাশা যখন পূরণ হবে আমরা আমাদের জনগণকে এর চেয়ে অনেক অনেক উন্নত মানের সেবা দিতে পারবো। আমাকে সর্বোচ্চটা করার সুযোগ দিন, বিনিময়ে আমার প্রতি ন্যায্য আচরণ করুন রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। একটি বিশেষ ক্যাডারকে বিশেষ প্রাধান্য প্রদানের কারণে অন্য ক্যাডারগুলির উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। বক্তারা জানান, দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে আমলারা কোনো আন্দোলনে যাবে না। আমরা কিন্তু আন্দোলনে যাব না। আমরা বিশ্বাস করি এই সরকার যে বিপ্লবী সরকার, এই সরকার যে সংস্কার করার সরকার, এই সরকার জনগণকে জনগণের জনসেবা পৌঁছে দেওয়ার জন্য এই সংস্কার করবেন। সরকার আমাদেরকে আলোচনার টেবিলে ডাকুক, সরকার শুনুক আমাদের কি কি সমস্যা রয়েছে। সরকার যদি শুনে এগুলো আস্তে আস্তে একসাথে সমাধান হবে। বৈষম্যহীন বাংলাদেশে প্রশাসনে সব ধরনের কোটার বাতিল চান আমলারা। এই কোটার জন্য যে আন্দোলন হয়েছে, আমরা কোনো কোটা দেশে দেখতে চাই না। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা রাজধানীতেও। প্রচণ্ড শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষ। থেমে নেই জীবনের চাকা। ঠান্ডা উপেক্ষা করে কাজে নেমে পড়েছেন ভোগান্তিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত থাকবে এই বৈরী রূপ। এরপর সূর্যের দেখা মিললে কিছুটা বাড়বে তাপমাত্রা। মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, সাথে হাড় কাঁপানো হিমেল হাওয়া। শিশির নয়, বরং ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। তীব্র ঠান্ডা থেকে বাঁচতেই আগুন পোহানো। গত কদিনের শীতে বিপাকে ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষজন। অনেক ঠান্ডা, এই দুদিন ঠান্ডায় মানে কি বলবো, আর ঘরে যাত্রী নাই। আগুনটা তাপালে কি শরীরটা গরম থাকে, অনেক ভালো। আমাকে তো কষ্ট হইতেছে,
তাই আমরা আগুন পোহাইতেছি, শরীরে গরম করতেছি। কষ্ট হলেও কিছু করার নাই, কাজ করে খেতে হবে আমাদের। রাজধানীর এমন শীতে প্রবীণদের কষ্টটাই বেশি। কি শীত কি গরম, সব ঋতুতেই সংগ্রাম করে কাটে তাদের জীবন। বাড়তি বোঝা, ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এই সকালবেলা থেকেই মনে করো খ্যাম মারতে পারছি না শীতের জন্য। এই বছর তো আরো 2-3 দিন থাকবো যে অবস্থা দেখা যাইতেছে। গরম শীত দুটাই তো ভালো, কোনটা বাদ দেই। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না, তাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসেই অন্তত 2টি তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হবে। 7 তারিখ পর্যন্ত কুয়াশাটা যেটা হচ্ছে অ্যাডভেকশন ফগেট থাকবে এবং এরপর যখন কুয়াশাটা কমে যাবে তো দিনের তাপমাত্রা বাড়বে এবং শীতের যে তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে শীতের তীব্রতাটা কমে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে রাতের তাপমাত্রাটা কমে যাবে, কিন্তু এরকম তীব্র শীত নাও হতে পারে। আগামী 7 জানুয়ারি পর্যন্ত রাজধানীর এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে, জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের সবশেষ বুলেটিনে ঢাকাবাসীর জন্য তেমন কোনো সুখবর নেই। আজও রাজধানীতে সূর্যের দেখা মেলেনি, এমন অবস্থা আরও কয়েকদিন থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শীতের তীব্রতায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। ছুটির দিনে গরম কাপড় কিনতে রাজধানীর ফুটপাতের দোকানেও ভিড় করেছে। ক্রেতারা বলছেন এবার গরম কাপড়ের দাম কম, বিক্রেতারা বলছেন ঠান্ডা বাড়লেও ছুটির দিন হিসেবে ক্রেতা সমাগম কম। হঠাৎ করেই ঢাকাসহ সারা দেশে বেড়েছে শীতের দাপট, ফলে বেড়েছে গরম কাপড়ের চাহিদা। এখানে প্রায় সব ধরনের গরম কাপড়ের সমারোহ রয়েছে এসব দোকানে। ক্রেতারা বলছেন হঠাৎ করে তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন তারা। গতকালকে থেকে ফিল করছি যে আসলে ঠান্ডাটা যেহেতু বেশি, সেহেতু বাচ্চাদের এবং আমাদের ভালো পোশাকের প্রয়োজন বা শীতের পোশাকের প্রয়োজন। 3 দিন যাবত আবহাওয়ার যে অবস্থা অনেক ঠান্ডা পড়ছে, এই জন্য আর কি শীতের কাপড় চোপড় কেনাকাটা করতেছি। এবার গরম কাপড়ের দাম সাধ্যের মধ্যে আছে বলেও জানান ক্রেতারা। কেউ জ্যাকেট, সোয়েটার, মাফলার সহ বিভিন্ন ধরনের কাপড় কিনছেন। গ্রামে তো অনেক শীত বেশি, ঢাকার থেকে ডেফিনেটলি অনেক বেশি, এই জন্য একটু ভারী শীতের জামা কেনার জন্য সেই উদ্দেশ্যেই আসা। এর আগেও কিনে নিয়ে গেছে, আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। দাম আগের তুলনায় এখন মনে হচ্ছে একটু সহনীয়ের মধ্যে একটু ভালো। আর এখন তো শীতটা হঠাৎ করে একটু শীত বেশি পড়ছে, যার জন্য এখানে শীতের কাপড়টা একটু কিনতেছি কি। তবে বিক্রেতাদের দাবি ছুটির দিনের সকালে ক্রেতা তুলনামূলক কম। বেচা কিনা এখন কম, বেচা কিনা জানুয়ারি মাসে বেচা কিনাটা কম হয়, যা হয় নভেম্বর ডিসেম্বর। যারা আগে কিনেন না বাড়তি রেটে কিনছে, যারা আগে কিনেন না তারা কিনে লাইছে। এখন এই যে যারা ঢাকায় থাকে একটু নর্মাল ফ্যামিলি ওনারা আছে, ওনারা আসে মার্কেটে, ওনাদের থেকে একটু কম রেটে আমরা বিক্রি করি। শীতের বাজার হিসেবে বর্তমান খুবই খারাপ। আমার যেই পরিমাণ মাল কিনছি, যেই পরিমাণ চাহিদা ছিল তার কিছুই বর্তমানে আমাদের মাল আমার মানে শীতের পর মাল থেকে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে আগামী 7 তারিখ পর্যন্ত শীতের প্রকোপ এমনই থাকবে। শীত বাড়লে বেচাকেনা ভালো হবে আশা ব্যবসায়ীদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আমরা জানি বছরের প্রথম দিনে শুরু হয়েছে বাণিজ্য মেলা। বাণিজ্য মেলার সবশেষ আপডেট জানাতে এই মুহূর্তে পূর্বাঞ্চলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী সোভান। সোভান, আজ তো ছুটির দিন, মেলায় লোক সমাগম কেমন দেখছেন, আর মেলায় নতুন কি কি পণ্য এসেছে, ক্রেতারা কি বলছেন কেনাবেচার বিষয়ে জানাবেন। সোহার, আমি এখন আছি ঠিক মূল ভবনের ভেতরে। এখানে সকাল থেকে দর্শনার্থী তেমন লক্ষ্য করা না গেলেও আস্তে আস্তে দর্শনার্থীর উপস্থিতি বেশ বাড়ছে। বিশেষ করে দুপুরের পর থেকে দর্শনের উপস্থিতি এখানে বেশ লক্ষ্য করা যাচ্ছে। বিক্রেতারা বলছেন আজ তো বন্ধের দিন, সেই হিসাব করে এখানে দর্শনার্থীর সংখ্যা আরও বেশি লক্ষ্য করার কথা ছিল, তবে সেই হিসাবে এখানে তেমন দর্শনার্থী দেখা যাচ্ছে না। সোহার, এখানে মূল ভবনের ঠিক ভেতরে নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে বললেই চলা যায়, কিন্তু মূল ভবনের বাইরে এখনও নির্মাণ কাজ শেষ হয়নি, সেখানে নির্মাণ কাজ এখনও চলমান। সেখানে বিক্রেতারা বলছেন তাদের নির্মাণ কাজ শেষ হতে এখনও বেশ সময়ের প্রয়োজন। মেলায় বেশ কিছু স্টল রয়েছে। এবারের মেলায় 60টি বিদেশি প্রতিষ্ঠানের মোট 11টি প্রতিষ্ঠান সহ আমাদের মোট 362টি স্টল রয়েছে। এসব স্টলে বেশ পণ্য বিক্রি করা হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যমুনা স্টল। এই স্টলের মধ্যে বেশ কিছু ইলেকট্রিক ডিভাইস বিক্রি করা হচ্ছে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোটরসাইকেল।
এসব পণ্য এখানে বিক্রি করা হচ্ছে এবং এসব পণ্যের ওপর এখানে বেশ একটি ছাড় রয়েছে। 30 থেকে 40% ছাড়ে এসব পণ্য এসব স্টলে পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিটি স্টলেই এখানে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এখানে মোট 3টি ব্যাংকিং সিস্টেম অংশগ্রহণ করেছে, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। এসব ব্যাংকের মাধ্যমে সরকারকে ব্যাট দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সোহার। ধন্যবাদ সোহান আপনাকে। যান চলাচল শুরুর 4 মাস পর টোল আদায় শুরু হয়েছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। সকালে কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। প্রথম টোল দেন সিটি মেয়র, তবে টোলের হার বেশি বলছেন ব্যবহারকারীরা। এক্সপ্রেসওয়ের নতুন নামকরণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের নামে। চট্টগ্রামের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলাচল শুরু হয় 2024 সালের আগস্টের শেষ সপ্তাহ থেকে। এতদিন টোল আদায় করা হয়নি। প্রায় 4 মাস পর পতেঙ্গা প্রান্তে টোল চালুর কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। প্রথম টোল দেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আগে প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে থাকলেও জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন নামকরণ করা হয় এই এক্সপ্রেসওয়ের। আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা, সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব। এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। সবাইকে আহ্বান করছি, আমরা সবাই যথাযথভাবে টোল দিয়ে চট্টগ্রামবাসী এবং অন্যান্য সবাই দেশের উন্নয়নে আমরা সহযোগিতা করব। পতেঙ্গা প্রান্তে স্থাপিত 4টি টোল প্লাজায় আপাতত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মীরাই টোল আদায় করবে। পরে টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগ করা হবে। তবে টোলের হার বেশি বলছেন অনেকে। সাশ্রয়ীভাবে সবার জন্য যাতে ভালো এরকম রাখলে আমরা সবার জন্য একটা উপকৃত হবে। অতিরিক্ত যদি আমাদের থেকে টোল এগুলো তো বাড়ার গাড়ি, আমরা পোষাতে পারবো না। টোলটা একটু বেশি হয়, 100 টাকা হলে আর একটু মানে নিম্ন হলে ভালো হয় আর কি। ঢাকায় হচ্ছে মনে হয় 80 টাকা। সো আমার মনে হয় ঢাকার সাথে সামঞ্জস্য রেখে যদি করা হয় তাহলে এটা ভালো হয়। কম্পারিজন করে কিন্তু আমরা টোলের হারটা নির্ধারণ করার প্রস্তাব দিয়েছি, মন্ত্রণালয় সেটা যাচাই বাছাই করে অ্যাকসেপ্ট করেছে। এক্সপ্রেসওয়ের কারণে পতেঙ্গায় এবং বিমানবন্দরে যাতায়াতে ভোগান্তি দূর হবে বলে আশা যাতায়াতকারীদের। আমরা এটাতে সাধুবাদ জানাই, আমরা আগ্রহী সহিত এটা পে করতে রাজি আছি। উই আর ওকে টু পে ফি যদি আমরা কোয়ালিটি এন্ড সার্ভিস যদি পাই। অনেক খুশি লাগতেছে যে একটা সুন্দর একটা সিস্টেম করছে। লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ হয়েছে 4,298 কোটি টাকা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল যমুনা নিউজে।